যেহেতু আমি জাতীয় সংসদের একজন সদস্য ছিলাম, আমার এলাকার বকশীগঞ্জ দেওয়ানগঞ্জবাসীকে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। তৃতীয় মাত্রা আপনারা হয়তো অনেকবার দেখেছেন, তবুও বারবারই আপনাদের কথা স্মরণ পড়ে, এই জন্য দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের কথা বলি। আপনাকে বিশেষ করে ধন্যবাদ, আমার সহ আলোচক সহ আমাকে ডেকেছেন, অনেক বিজ্ঞ একজন লোক, তার সঙ্গে আলোচনা করা আমি জানি না কেমন হবে। তো আপনি সমসাময়িক বিষয়ে আলোচনা, এখন তো একটাই কথা যে সংস্কার আগে না ইলেকশন আগে। তা আমরা জানেন যে সংস্কার নিজেরাই করছি, আমরা কিভাবে সংস্কার করব 31 দফা নিয়ে আমরা কাজ করছি সারা দেশে, এবং আমাদের পরশুদিনও শেষ হলো 3 জেলা। আমরা প্রায় সমস্ত বাংলাদেশেই আমাদের 31 দফা যে সংস্কার, আপনি নিশ্চয়ই পড়েছেন সেটা, সেই সংস্কারের সঙ্গে সংস্কার কমিশনের মোটামুটিভাবে মিলও পেয়েছে। প্রায় 80-70 আলী রিয়াজ সাহেব নিজেই বলেছেন যে 70 মিল রয়েছে সংবিধান কমিশনের, যে ওনাদের যে সংস্কার যেগুলি আমাদের সঙ্গে প্রায় 70-75 মিলে যায়। তো সেই সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এবং সংস্কারটাও কিন্তু করতে হবে। এখন হয়তো আপনি একটা ব্যবস্থা নিলেন যে সংস্কার কি করতে চান এই দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ফেসিবাদকে আবার পুনরুজ্জীবিত না করার জন্য, অথবা আমাদের এই যে মানুষের মৌলিক অধিকার যাতে খর্ব না হয় সেই জন্য যে বিষয়গুলি নিয়ে সংস্কার করা দরকার, সেগুলি আমাদের 31 দফার মধ্যে আছে। এবং সংস্কার কমিশনগুলিও বিভিন্ন সংস্থার সংস্কার কিভাবে করবে সেগুলি নিয়েও তারা কিছু কিছু প্রস্তাব দিয়েছে। এগুলি একমত হয়ে জুলাই চার্টার্ড একটা হবে আমরা জানি। সে আমার ধারণা সেই চার্টার্ডে হয়তোবা যেগুলিতে আমরা সম্মতি জ্ঞাপন করলাম বা একমত হলাম সেগুলি তো থাকবেই, যেগুলিতে আমরা একমত হলাম না হয়তো আর একটু আলোচনা হবে, এবং আলোচনা হয়ে একটা সকল দলকে নিয়ে এই চার্টারে সবাই হয়তো স্বাক্ষর করবে। হয়তো এমন একটা কিছু হবে যে ঠিক আছে, ইলেকশন হওয়ার পরে আপনার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ যে দলটি থাকবে, যারা সরকার গঠন করবে, তারা যাতে এই বিষয়গুলি খুব ভালোভাবে দেখেন। ইতিমধ্যেই আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আমরা বিশ্বাস করি, আমরা যে কথা বলি সেই কাজকে বিশ্বাস করেই বলি, এবং সেই কাজটি করব বলেই আমাদের অঙ্গীকার। অর্থাৎ আমাদের 31 দফায় আমরা যা যা বলেছি পর্যায়ক্রমে সেই কাজগুলি আমরা সম্পন্ন করব বলে অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকারটা এই সরকারকে বিশ্বাস করতে হবে, এবং সে যদি বিশ্বাস না করে তাহলে তো আর তাহলে এই আলোচনারও দরকার নাই, জুলাই চার্টারেরও দরকার নাই, কিছুই দরকার নেই। তাহলে এইভাবেই চলতে থাকবে, এবং অসন্তোষ এবং যে বিহীন অবস্থায় আছি। এই ভোট আমরা যে দিতে চাই, এটা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক, আমরা শুধু নয়, আমরা যারা ঢাকায় থাকি, আমরা যারা একটু মধ্যবিত্ত, বিত্তবান অথবা একটু সচ্ছল বা মানুষের সঙ্গে মেলামেশা বেশি করি, তারা নয়, কিন্তু তাদের সংখ্যা কত হবে? 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি। বাকি কিন্তু 16 কোটি 12 কোটির ভোটারের মধ্যে 10 কোটি লোকে কিন্তু খুবই ইনোসেন্ট, মানে ভোট দিতে চায়, তাদের অধিকারকে ফিরে পেতে চায়, তারা ভোটটা চাচ্ছে তাড়াতাড়ি। এই কথাটা এই সরকার বিশ্বাস করতে যাচ্ছে না। বিশ্বাস করতে চাচ্ছে না এই জন্য তারা তো গ্রামে গঞ্জে অথবা মাঠে ঘাটে তারা যাচ্ছেন না, তারা জানেন না পালস কি মানুষের এবং মানুষ কি চায়। সেটা কিন্তু তারা উপলব্ধি করে কিভাবে? একটা রিপোর্টের মাধ্যমে, হয়তো একটা এনএসএ রিপোর্ট থাকলো, একটা ডিজিএফ এর রিপোর্ট থাকলো, এসবির রিপোর্ট থাকলো, অথবা ডিসিএসপি কে বললো, বা ওইখান থেকে কোনো খবর নিয়ে সেই প্রেক্ষিতে তারা আলোচনা করে এখানে সমস্ত উপদেষ্টারা বসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। আসলে বাস্তবিক অর্থে যদি তারা রাজনীতি বুঝতেন আর কি, রাজনীতিতে মানুষ কি চায়, এখন মানে তার প্রসঙ্গটা প্রথম কি আসছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। সেই জন্য অনেক সময় অনেক উপদেষ্টাদের শুনতে বলেছি, আমি তাদেরকে আন্ডারমাইন করার জন্য বলছি না, যে অনেকেই বলেছে যে
53 বছর তো চলেছে রাজনীতিবিদ দিয়ে, কিছুই করেনি। হ্যাঁ, কিছুই হয়নি। তো এখন কিছুই না হলে বাংলাদেশ এই পর্যন্ত আসলো কেন? আর এখন কি এই 7 মাসে 8 মাসে কি অনেক কিছু করে ফেলেছেন? আসলে কিন্তু তা নয়। আপনি যদি দেখেন আর কি, আপনার অর্থনৈতিক অবস্থা, এই জুলাই আপনাদের একটা দিতে হবে, ইনস্টলমেন্ট দিতে হবে, আপনার লোনের ইনস্টলমেন্ট। এবং কোনোবারই কিন্তু আপনার বাজেটের মধ্যে কোনো বরাদ্দ থাকে না অর্থ মন্ত্রণালয়ের জন্য। এবার কিন্তু অর্থ মন্ত্রণালয়ের জন্য 1.5 কোটি লক্ষ টাকা বোধহয় অর্থ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ। ওই মন্ত্রণালয়ের কাজটা কি? কাজটা তো মানে মন্ত্রণালয়ের বরাদ্দ কেন থাকে? যে উন্নয়নের জন্য থাকে, এলজিডিতে থাকে অনেক টাকা, তারপরে আপনার রোডসে থাকে অনেক টাকা, বিদ্যুতে থাকে অনেক টাকা, তারপরে এরকম বাজেট থাকে আর কি। কিন্তু অর্থ মন্ত্রণালয়ে সামান্য থাকে, যেটা দিয়ে মানে সার্বিকভাবে অর্থনৈতিক কাজে যারা নিয়োজিত তাদের বেতন ভাতা ইত্যাদি, এগুলি সেমিনার সিম্পোজিয়াম এগুলা যেগুলি করবে সেটার জন্য একটা ভাতা থাকে। এবার কেন এত টাকা? কারণ এই জুলাই প্রথমেই আপনার প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে আপনার একটা ইনস্টলমেন্ট দিতে হবে। তারপরে কিভাবে চলবে? এই যে আপনার অর্থনৈতিক মন্দা যে আসছে সামনে, সেটাও কিভাবে তারা সামলাবে? তো হয়তো সবাই জ্ঞানী গুণী ব্যক্তি এখানে আছেন, আবার অনেকেই ফেসিস্টের দোসরও আছেন। এটা এখন তো এটা একদম প্রকাশিত। তো আমরা একটা জায়গায় থাকা উচিত আর কি। আমরা সবসময় বলেছি যে এই সরকারকে, বিশেষ করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব একেবারে সর্বসময়, যাতে করে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা করতে পারেন। কিন্তু আল জাজিরার সাক্ষাৎকারে আপনি যেটা বললেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে মানুষ তো চায় না ইলেকশন, আমাদেরই চায়, এরকম উনি এটা হাস্যাচ্ছল্য বলতে পারেন। আমার বিশ্বাস তিনি যেহেতু নোবেল লরিয়েট এবং তার জ্ঞানের সঙ্গে তো আমাদের তুলনা করলে চলবে না, তিনি হয়তো অনেক সময় হাস্যাচ্ছল্যে অনেক কথা বলেন, খুবই নর্মাল অবস্থায় অনেক ইন্টারভিউ দেন। এবং সেই ইন্টারভিউয়ে উনি বলেছেন জুলাই থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার দৃঢ় বিশ্বাস ডিসেম্বরে নির্বাচন হবে, ডিসেম্বরের পরে নির্বাচন যাবে না। আপনার একটা কথা মনে আছে কিনা জানি না, বিশ্বাসকে আপনারা আদায় করবেন, আপনাদের দাবি এবং দাবি তো বটে, দাবি তো আমাদের আদায় করবেন। আমরা চাই নির্বাচনটা তো যে দাবি করি জোর করে, এটা খুব শোভন দেখাবে না। তাহলে নির্বাচন আমরা দাবি করলে হয়তো 3 মাসের মধ্যে দিতে হবে। কারণ আমরা তো ওইটা দেখাতে চাই না। আমরা একটু আপনারা জানেন যে ইতিমধ্যেই বিএনপির মধ্যেই কিন্তু সংস্কার হয়েছে। এই যে প্রথম 2-3 মাস অনেক বিশৃঙ্খলা দেখেছেন, কেউ ক্ষোভের থেকে হয়েছে, এই ক্ষোভগুলো কিন্তু অনেক কমে এসছে এখন কিন্তু আর ওরকম নাই। আপনি বিশৃঙ্খলা বলতে কি ওই যে দখল, তারপরে এটা আওয়ামী লীগের ছিল, আমাকে নিতে হবে, এটা আমার জমি দখল করে নিয়েছে, আমার উদ্ধার করতে হবে, আমি টাকা পাই, টাকা দেয় না, এখন টাকা আমার নিতে হবে, বা কেউ চাঁদাবাজিও করেছে, এই ধরনের তো ঘটনা ঘটেছে। সেগুলি কিন্তু আস্তে আস্তে কমে এসছে। সেই কারণে হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমাদের উচ্চ মহল স্ট্যান্ডিং কমিটি তারা মনে করেছেন যে এটা আরেকটু স্তীমিত হোক, আর একটু সুন্দর অবস্থায় আসুক, তাই একটা শেপে আসুক। কারণ বাংলাদেশকে আমরা সুন্দর করতে চাই। যে আশা নিয়ে এই সরকার, প্রফেসর ডক্টর ইউনূস যে আশা পোষণ করেছেন যে একটা সুন্দর ইলেকশন করবেন এবং সুন্দর বাংলাদেশ দেখতে চান, সেটা কিন্তু আমরাও দেখতে চাই আন্ডার দ্য লিডারশিপ অফ জনাব তারেক রহমান। আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে তো অনেক দিন থেকে আমরা আজ করছিলাম আর কি, এই মায়ানমারের ঘটনাটা নিয়ে। এখান থেকে আমরা এমনও শুনেছি যে আরাকান একটা স্টেট করার জন্য বিশ্বের যারা পরাশক্তি তারা চেষ্টা করছে যে আরাকানকে নিয়ে ওইদিকে মায়ানমারের কিছু অংশ আমাদের, এমনকি আমরা এটাও শুনেছি যে খাগড়াছড়ি থেকে আরম্ভ করে এই পর্যন্ত এগুলো নিয়ে একটা করে স্টেট হবে আর কি। তো সেগুলি বিষয়ে হয়তো আমি জানি না, কারণ এ বিষয়ে কদ্দূর আগাচ্ছে সরকার বলতে পারে। আপনার সরকারে থাকলে হয়তো কিছু সরকার দিক থেকে বলা হয়েছে যে কিছু শর্ত দেওয়া হয়েছে,
তো নীতিগতভাবে খুব একটা সমস্যা নেই, বাট শর্তগুলো পূরণ হলে হলে পরে সবচেয়ে এখন দরকার হলো রোহিঙ্গা প্রত্যাবর্তনটা জরুরি হয়ে পড়েছে আর কি। আমরা আশা করেছিলাম যে ইউনূস সাহেব থাকতে সেটা সম্ভব হবে আর কি। কিন্তু আশা প্রকাশ করেছেন আগামী রোজার ঈদে তারা মিয়ানমারে গিয়ে ঈদ করবে রোহিঙ্গারা, মানে আমরা মহাসচিবের উপস্থিতিতে আমরা আশা করি যে সেটা যাতে বাস্তবায়ন হয়, আল্লাহ যাতে আমাদের দেখান এটা আর কি। তো এটা হলো ইয়ার ব্যাপার আর কি। আমরা যে পলিটিক্যাল আলোচনা ছিলাম এখানে উনি একটা কথা বললেন আর কি, যে মেঘলার ব্যাপারটা আসলেও দায়িত্ব তো আমরা নিতে পারছি না আসলে, মানে আমাদেরও প্রশ্ন এরকম। আর এখানে এরকম হতে পারে যে যেহেতু ডিপ্লোম্যাটদের একটা বিষয় আছে, সৌদি আরব একটা বৃহৎ ডোনার আমাদের জন্য এবং আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কান্ট্রি, সেই কারণে হয়তো তার বিষয়টাকে মাথায় রেখে, যেহেতু তারা পলিটিক্স সঙ্গে ওইভাবে জড়িত না, কি করলে কি হবে না হলে আমাদের মানে একটা দেশকে ঠিক রাখা বা একটা অ্যাম্বাসেডরকে হেয় প্রতিপন্ন না করা, এই জন্য এই ধরনের বিষয়গুলি নিয়ে হয়তো তারা বেশি সিরিয়াস হয়েছেন এবং যার কারণে মেঘলার ঘটনাটা এই ধরনের ঘটনা ঘটেছে আমার ধারণা আর কি। উনি ব্যারিস্টার মানুষ, উনি ভালো বলতে পারবেন এগুলি ব্যাপারে। কিন্তু আমার একটা কথা আর কি, যে এটাও তো বলা উচিত আপনাদের, ওনারও বলা উচিত, আমাদের সকলের বলা উচিত, পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে, তাই তো? তার মানে কি পঞ্চদশ, হ্যাঁ পঞ্চদশ মানে 15 সংশোধনী আর কি। এই যে বাতিল হলো, বাতিল হওয়ার প্রেক্ষিতে কি হলো? তার মানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বহাল হলো, তাই না? তত্ত্বাবধায়ক সরকার বহাল তো হয়ে গেছে অলরেডি। এখন একটা আপনার একটা আদেশটা জারি করা, তা আদেশ জারি করা মানে হলো 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেখানে এমন হতে পারে আপনি এখনো আমরা বুঝতে পারছি না আর কি, মানে ইনসাইডে কি ঘটছে বুঝতে পারছি না। হয়তো আমার চেয়ে আপনি ভালো বুঝতে পারবেন, বা যারা কথা বলছেন উনি বলতে বুঝতে পারবেন। তো আমার ধারণা মতে আমি বলতে পারি যে এরকম হতে পারে, হয়তো এটা ডিলে করা হচ্ছে আদেশটাকে বের করার জন্য। হয়তো এটা সেপ্টেম্বরে বের করবে, সেপ্টেম্বরে বের করে ইতোমধ্যেই যেহেতু অনেকগুলি আপনার উপদেষ্টাদের সম্বন্ধে নানান কিচ্ছা কাহিনী বেরিয়ে গেছে, এখন প্রফেসর ডক্টর ইউনূস তো অনেক বিজ্ঞ মানুষ, তিনি হয়তো মাথায় চিন্তা করে থাকতে পারেন যে ঠিক আছে, এরকম জুন জুলাই যদি এরকম আদেশটা বের হয় তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা মাস্ট। তিনি যদি চিফ হয়ে 5 জন 10 জন নতুন করে উপদেষ্টা বা যারা ভালো আছে 2-1 জন রেখে আপনার 3 মাসের সময় দিয়ে দেন, সেপ্টেম্বর হলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, বা অক্টোবরে করলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ইলেকশন হয়ে গেল। তো এরকম তাহলে আপনার যে এই পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে তার প্রেক্ষিতে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকলো, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশনের জন্য সবাই আমরা বলেছি যে একমত, যে সেটি তো আপনার ধরেন এক ধরনের উইশফুল থিংকিং, কিন্তু আমরা তো প্রায় প্রতিনিয়তই সরকারের আয়তন একটু একটু করে বাড়তেও দেখছি। না এটা হতে পারে এরকম আর কি, আমার ধারণা থেকে বলছি যে বাড়তে 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 কমে যায় আর কি। হ্যাঁ, ইভেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পর্যন্ত আপনার দেখেন, একটা তো হয় এরকম না যে অনেক কিছু বাড়তে বাড়তে, ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতি বাড়তে 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 এক সময় এখন তাদেরকে পালিয়ে যেতে হচ্ছে। তো সবকিছুই সম্প্রসারিত হতে হতে একবার সংকুচিত হয়, কারণ এটা আপনার মানে একটা ভালো জায়গায় আসতে হবে। সেই জন্যই মাথার মধ্যে আমার এসছে কথাটা, যে পঞ্চদশ সংশোধনীটা হলো তার মানে আপনার তত্ত্বাবধায়ক সরকার বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকার তাহলে আদেশটা কোথায়? আদেশটা আসলে তো আপনাকে এটা কার্যকরী করতে হবে। আর কার্যকরী করতে হলে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হলে যদি এখন বের হয় তাহলে তো আপনি এখন নির্বাচন দিতে পারছেন না, আপনি জুন জুলাই নির্বাচন দিতে পারছেন না। উনি একটা কথা ঠিকই বলেছেন যে জুনে তখন আন্ডার কম্পালশন আমরা 96 জুনে ইলেকশন করেছিলাম, দ্যাটস এ ডিফারেন্ট কেস। কিন্তু আমাদের তো এই যে শীতের সময়, শীতের মৌসুমে সবাই নির্বাচনটা চায় আর কি, এই সেপ্টেম্বর থেকে আরম্ভ করে ডিসেম্বর, জানুয়ারি, হাইয়েস্ট ফেব্রুয়ারির ফার্স্ট উইক, এরকম পর্যন্ত সময়টা ভালো থাকে ইলেকশনের জন্য।
তো এই সময় সাধারণত ইলেকশনটা হলে পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং সবার ভোটটা প্রদান করতে কোনো বাধা প্রাপ্ত হতে হয় না ন্যাচারাল ক্যালামিটিতে। সো আমার কাছে মনে হয় যে ওই রকম চিন্তা ভাবনাও তাদের মধ্যে থাকতে পারে, কারণ আমরা তো আর ইনসাইডে নাই, আমরা সরকার, আমরা এখনো বিরোধী দল। আমরা আগে যেরকম ছিলাম এখন একটু স্বস্তিতে আছি যে আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে না আননেসেসারি, বা আমাদের ফেসিস্ট আমাদেরকে অত্যাচার করবে না, এটুক থেকে আমরা। শামীম যে প্রসঙ্গটা টানলে যে এই যে আগে তো গায়েবী মামলা থেকে নানা রকমের মামলা হচ্ছে, যার জন্য আপনারা অনেক ক্ষেত্রে সাফার করেছেন, এখনো মামলার ধরন ধারণ সেই, এই মামলা দিয়ে আপনি কয়টা মামলা আদালতে শেষ পর্যন্ত টিকবে এবং শেষ পর্যন্ত প্রকৃত অপরাধী যারা তারা আসলে এই সব মামলার সুযোগে পার পেয়ে যাবেন কিনা? ইটস ভেরি ট্রু, ভেরি ট্রু। যে আপনার যদি মামলাগুলি এরকম হতো প্রথম দিকে, এটা হবে না মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আর কি। আপনার একটা এলাকায় একটা ছাত্র নেতা অথবা একজন এমপি এত অত্যাচার করেছে যে তাকে মামলা দিতে হবে, সে 2 জন লোক মেরেছে, তার সঙ্গে সাঙ্গপাঙ্গ যা আছে, মানে তাদের সব মিলিয়ে সব নাম দিয়ে দিলাম আর কি। আসলে মামলা হচ্ছে, হ্যাঁ, তারপর মানে এই সমস্ত কেসে আসলে এখন চার্জশিট তো আর হয়নি কত হয়নি। এখন যদি পুলিশ আগেই তো সাফারিং যা হওয়ার না, সাফারিং সেটা না, সে মানে আপনার তো ফাইনালি চার্জশিটের সময় কয়জন থাকে এটা উনি খুব ভালো বলতে পারবেন, আপনি বলতে পারবেন, মানে এটা আইন বলে আর কি। চার্জশিটে আপনার যদি ধরেন 200 জন বা 500 জনের মামলা আছে নামে, তার মধ্যে চার্জশিটে দেখা গেল যে 5 জন এখানে টিকলো আর কি, সত্যিকার অর্থে 5 জন দোষী, বাকিগুলো দোষী হয়। সেই চার্জশিট অনুযায়ী কিন্তু বিচারটা হয়, এইভাবে প্রক্রিয়া চলে, তিনি জানেন, আপনিও জানেন। এখন আমাদেরও তো 60 লক্ষ মামলা পড়ে আছে, কিন্তু 60 লক্ষ মামলা বিএনপির শুধু এখনো আপনার পেন্ডিং অবস্থা আছে, সেগুলি কিন্তু কোয়াশমেন্ট করা হয়নি। সেগুলিরও তো একটা ব্যাপার আছে না, সে এই কাজগুলি করা এই সরকারের জন্য খুব দ্রুততম সময়ে করা উচিত ছিল, করছেন না কেন? ওই যে আমার ওই কথাটা মনে হলো যে হয়তো তিনি ওরকম চিন্তা ভাবনা করে আছেন যে হয়তো তত্ত্বাবধায়ক সরকার ফর্মে একটা আবার ওই যে বলেছেন না যে সবচেয়ে ভালো একটা নির্বাচন বাংলাদেশে হবে, হয়তো নতুন ফর্মুলা এরকম ভাবে করবেন আর কি। 50 জন সংসদ নিয়ে এনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি থাকলেন, তিনি যেহেতু নিজে স্বচ্ছ, তিনি হয়তো মনে করেন যে আমি স্বচ্ছ আরো 10 জন নিয়ে আমি নির্বাচনটা করব, এই ধরনের অবস্থা থাকতে পারে। আর পুলিশের যে কথাটা বললেন আর কি, যে পুলিশ দৌড়ায়, যে পিটানো, এটাও মানে রাগের বহিঃপ্রকাশ মানুষের। আর পুলিশের ওই রকম ক্যাপাবিলিটি এখনো ফিরে আসে নাই টু প্রোটেক্ট অল দিস থিং। আপনি তো একজনকে মারতে গেলে, শুধু তাই নয়, দেখেন আমার এখানে মানে এলাকায় মানে মানুষের দুটো বাদ দিচ্ছে আর কি, হ্যাঁ, নদী বাদ দিচ্ছে যাতে ভেঙে না যায়, কিন্তু নদীর প্রবাহ আপনি কিন্তু বন্ধ করতে পারেন না আইনগত অবস্থায়, হ্যাঁ। সো ওইখানে মানুষ বাদ দিছে, সেটাকে প্রশাসনিকভাবে ওখানে ডিসি, ইউএনও, পুলিশ, আর্মি যে ডিপ্লয় করা আছে, তারা সবাই মিলে ওখানে গেছে, কিন্তু এত লোক দেখে তারা ফিরে আসছে। মানে দুই পাশে এত লোক, হাজার হাজার লোক, এই হাজার হাজার লোক দেখে তারা আর সাহস পায়নি যে সে কেটে দিবে বা এটাকে, মানে এই যে মোরালিটিটা, যে আমরা আইনের শাসন যে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করে মানুষকে আমরা দমন করব বা মানুষকে সাহায্য করব, সেই অবস্থানটা এখনো ফিরে আসেনি। সেই কারণেও একটু সময় দরকার। সেই সময়টা কিন্তু আমরা সেই জন্য কিন্তু মনে করেছি যে 1-1.5 বছর সময় লাগতে পারে, এবং সেই কারণে আমার বিশ্বাস যে সেনাপ্রধানও বলেছে যে 1.5 বছরের মধ্যে ইলেকশন হবে। তিনি স্পেসিফিকলি বাই ডিসেম্বর ওনার হিসেবে, হ্যাঁ, উনি 1.5 বছরের কথা বলেছেন, বাই ডিসেম্বর 18 মাস। সো আমার ও সব কিছু ক্যালকুলেশন মিলে আমার কাছে মনে হয় যে ডিসেম্বরে নির্বাচনটা হবে, এবং এই নির্বাচনে যদি আমরা সুন্দরভাবে এই ডিসেম্বরে করতে পারি তাহলে এই সরকার সমাদৃত হবে, বিশেষ করে ডক্টর ইউনূস সমাদৃত হবে, বিশ্বে যেমন তিনি সমাদৃত আছেন, বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত হবে। আমরা চাই না তার বিপক্ষে কেউ কোনো কথা বলুক, সেই স্কোপটা মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিতে চায় না। কিন্তু যদি কেউ ইচ্ছা করে নেন, আমি আপনাকে কোনো দোষ দিতে চাই না, আপনি এত সুন্দরভাবে শুরু করেছেন, এখন প্রায় 9000 পর্ব চলছে বোধহয় আপনার, 8000, হ্যাঁ 8000 পর্ব চলছে, এই একদিনও বাদ দেন নাই, হ্যাঁ। আপনাকে তো আমি খারাপ বলবো না, এখন জোর করে যদি আপনি খারাপ হতে চান তাহলে তো কিছু করার নাই,
এখন আপনি জোর করে আপনি 2 দিন বাদ দিয়ে দিন, 5 দিন আমি করবো না ভাই, আমি আপনার ধারা চেঞ্জ করলেন, তখন তো মানুষ অন্যভাবে নেবে। আপনাকে যেভাবে আমরা চিনি এইভাবেই চিনতে চাই। ঠিকভাবে ডক্টর ইউনূসকেও আমরা ওইভাবেই চিনতে চাই। তিনি যাতে লোভ সম্বরণ করে মানে চেয়ারের লোভ, চেয়ার তো আছেই, তিনি সমাদৃত সর্ব জায়গায় এবং সবসময়ই থাকবেন তিনি। আমরাও মনে করি ওনার মতো যে তাকে কাজে লাগানো দরকার, যেটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কাজে লাগায় নাই। কিন্তু আমাদের সরকারের সময় যখন প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, যখন তিনি নোবেল পেলেন, তাকে নিয়ে অন্তপক্ষে 15 মিনিট আমাদের সংসদে তিনি তার সম্বন্ধে ভাষণ দিয়েছেন, যে আমরা, এবং তাকে অ্যাপ্রিসিয়েশন করে ভাষণ দিয়েছেন। তো আমরা চাই যে তিনি থাকুক, তিনি এই বাংলাদেশকে উচ্চতর অবস্থায় নিয়ে যাক। আমাদের যদি আমরা সরকার গঠন করতে পারি, আমরা সরকারের সঙ্গেও তাকে রাখতে চাই, সাহায্য নিতে চাই, পরামর্শ নিতে চাই, অথবা কোনো ফর্মে তাকে রাখতে চাই। এটা আমাদের ইচ্ছা যে তার মতো মানুষ থাকুক না কেন, থাকুক ভালো ভালো মানুষ। কিন্তু ভালো মানুষের মধ্যে যে আশেপাশে যে অবস্থা সৃষ্টি হয়েছে, একজন উপদেষ্টার পিএস এর কাছে যদি 300 কোটি টাকা থাকে, তাহলে তো শেখ হাসিনার পিওনের 400 কোটি টাকার সমান হয়ে গেল। তো এই জিনিসগুলো আমরা দেখতে চাই না আর কি। তো এটার জন্য খুব শিগগিরই আপনার একটা নির্বাচন দরকার, এবং নির্বাচনটা ডিসেম্বরে হওয়া দরকার। নির্বাচন হলে যদি আমরা এই সরকারের ভার পাই, আমাদের জাতীয়তাবাদী দল, বাংলা জাতীয় দল, নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে আমাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান, তিনিই হয়তো প্রধানমন্ত্রী হবেন, এবং তিনি, আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলে, তিনি সুস্থ থাকলে তিনি প্রধানমন্ত্রী হবেন। এবং তার যে মেন্টালিটি আজকাল, তার যে বক্তব্য, তার যে আমাদেরকে নিয়ন্ত্রণ করা, দেশের প্রতি যে তার যে আকাঙ্ক্ষা, আশা, মানুষের প্রতি কাজ করার, একেবারে স্বাস্থ্য খাত থেকে আরম্ভ করে আপনার ফ্যামিলি কার্ড, তারপরে আপনার কৃষকদের কার্ড, সার বিতরণ, বিভিন্ন ধরনের মানুষের যে বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং, এগুলির জন্য কিন্তু সব ব্যবস্থা উনি করে রেখেছেন। এবং 6 মাসে কি করবেন, 180 দিনে কি করবেন, 3 বছরে কি করবেন, 5 বছরে কি করবেন, সেগুলি কিন্তু তিনি চিন্তা করে রেখেছেন। আমার মনে হয় বাংলাদেশটা অনেক ভালো হতো যদি এখন কেউ দুষ্টামি না করে এটার এই সরকারকে যদি বিভ্রান্ত যদি না করে। ডক্টর ইউনূস সাহেবের লম্বা সময় থাকার তো কোনো সম্ভাবনা নাই, ইটস নট পসিবল। এটা আপনারা নিজেও বুঝেন। ওই যে আপনি হয়তো না, লম্বা সময় থাকার কোনো সম্ভাবনা নাই আসলে। মানে এইভাবে তো আর দেশ চলতে পারে না, যে সমস্যাগুলির কথা উনি বললেন আর কি। তো আসলেও তাই, আপনার এই প্রত্যন্ত অঞ্চলে 3000 3500 ভোট কেন্দ্র, এখন এগুলি কিছুটা হলেও আস্তে আস্তে তো মানুষের বাড়ছে আর কি। কিছুদিন আগেও কিন্তু যদি ইলেকশন হতো, আপনার ধরেন, আমার মনে হয় যে বা ইলেকশনের এই এপ্রিল মের মধ্যে যদি হতো, তাহলে আমি মনে করি যে ফেয়ারনেস কম থাকতো। কারণ মানুষের মধ্যে একটা যে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, এখন ভালো থাকতে হবে, ভোট প্রদান করতে হবে, এরকম একটা আশা মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে, এবং সেটা প্রতিফলন ঘটতে হয়। দেরি হলে হবে কি, ওই এখন দেখেন 2-1টা করে কিন্তু আওয়ামী লীগের মিছিল বেরোচ্ছে, কিন্তু ফুট করে বেরোচ্ছে ঝটিকা মিছিল। উনি যে বললেন যে গাছ কেটে রাখবে না, করে রাখবে না, রাত্রে গাছ কেটে রাখবে, আপনি প্রত্যন্ত অঞ্চলে কিভাবে কি করবেন? তো এই ধরনের একটা বিষয় থাকে। আবার ইনক্লুসিভ ইলেকশন হলো কিনা এই কোশ্চেনটাও থাকে। তো এগুলি যত দেরি করবেন তত বাড়বে আর কি। তো এটা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দেওয়া উচিত আর কি এই সরকারের। এই জন্যই, আর এমনিও সম্ভব নয়, কারণ মানুষ কতদিন সহ্য করবে? আর এই ধরেন এই বাজেটের পরে উনি যেটা বললেন যে অর্থনৈতিক অবস্থার যে অবস্থা দাঁড়াবে, তাতে করে সামাল দেওয়া একটু কঠিনই হবে। তার মধ্যে বৈদেশিক যে ইনভেস্টমেন্টগুলি একেবারে আসছে না। বিশ্বাস করেন আপনার, যে আমাকে এক উপদেষ্টাই মানে বললেন আর কি, যে আমরা তো
টেন্ডার করছি, টেন্ডারে পার্টিসিপেট করতেছে না কেউ। এবং যারা টেন্ডার করবেন, আমি তো পলিটিশিয়ান এবং আমার একটা ব্যবসাও আছে, ব্যবসায়ী হিসেবে আমি তো অনেক বড় বড় জায়ান্টসদের সঙ্গেও কথা বলেছি, যারা বিদেশিরা এখানে ইনভেস্ট করেছে আগে এবং করতে চায়। তারা বলে যে না, আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আমরা ইনভেস্টমেন্ট করবো না, ইটস নো স্টেবিলিটি। মানে দে সে স্ট্রেট, মানে কোনো প্রপোজালও যদি দেন আপনি, মানে বিজনেস হাউস থেকে, যে ভাই চলেন আমরা এটা করি, অ্যাকসেপ্ট আগে যেগুলি কন্ট্রাক্ট হয়ে গেছে বা এছাড়া নতুন করে কোনো কন্ট্রাক্ট তারা যেতেই রাজি না, মানে কোনো কথাই শুনতে চায় না। যতই বুঝান যে ইউনূস সাহেব ভালো, এখন কোন রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হবে না, তোমরা কাজ ভালো করতে পারবা, আমরা ভালো করে কাজ করব, তোমাদের এজেন্ট হিসেবে ভালো করে দেখতে পারবো, যতই বুঝান এক কথাই যে লেট দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট কামস, দেন উইল ডু দ্য বিজনেস অ্যান্ড উইল ইনভেস্ট। অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট ছাড়া আপনি এদেশে কিভাবে আপনি ডেভেলপ করবেন, আপনি কিভাবে চলবেন? ডোমেস্টিক ইনভেস্টমেন্টই হচ্ছে, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট দিয়ে আপনি কতদিন চলতে পারবেন? না হচ্ছে কিনা সেটাও তো, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট নাই, সেটাও তো একটা বড় প্রশ্ন। সেটা নাই। আমাদের কোনো বিজনেস হাউস বলতে পারবেন না, আপনার 1% বিজনেস হাউস পাবেন না আপনি যারা লাভ করছে, অ্যাকসেপ্ট 0.001% যারা উপদেষ্টাদের মদতে, কিছু উপদেষ্টাদের, আমি সকলদের বলবো না আর কি, মদতে যারা অমুকখানে পোস্টিং, অমুকখানে একটা ভালো বাণিজ্য আছে, এটা দিয়ে দিতে হবে, এগুলি ছাড়া কেউ কোনো ব্যবসা করতে পারছে না। মানে দ্যার ইজ নো কি বলে এনভায়রনমেন্ট টু ড্রপ ইউর মানে টেন্ডার ডকুমেন্ট। তো এরকম একটা অবস্থার মধ্যে আমার কাছে মনে হয় যে মোটেই লম্বা সময় থাকার সঙ্গে আমি শামীম ভাইয়ের সঙ্গে একেবারেই একমত, লম্বা সময় রাখার কোনো অবস্থান নাই, এবং থাকতে চাইলে পরে সেটার জন্য আমাদের প্রস্তুতি জনগণ সম্ভবত নিয়ে নেবে, আমার ধারণা আর কি। পলিটিশিয়ান হিসেবে আমার ধারণা যে লম্বা সময় থাকতে যাওয়ার প্রবণতা দেখলেই একটা অবস্থান বোধহয় আবার সৃষ্টি হয়ে যাবে যে এখন নির্বাচন চাই। মানুষের পালস তো আমরা বুঝতে পারি, কারণ আমরা তো কিছু রাজনৈতিক দল তো আবার এক্ষুনি চাইছে না, যেমন ধরা যাক নানাভাবে জামাতের অবস্থান বা নতুন দল এনসিপির অবস্থান। এনসিপির অবস্থান প্রথম দিকে আমরা যেটা ভেবেছিলাম আর কি, যে আস্তে আস্তে গড়ে উঠুক একটা দল, এটা বিপ্লব করলো, সামনে অগ্রভাগে থাকলো তারা, যদিও তারা এককভাবে প্রথম দিকে দাবি করেছে, আসলে তারা এককভাবে শেখ হাসিনাকে পাঠানো হয় নাই। এই 17 বছরের আন্দোলন, সকল রাজনীতিবিদদের নিয়ে আন্দোলন, আমাদের ছাত্র জনতা, ইভেন আমরা আপনার আমার মিসেস কোনোদিনও জীবনে কোনো প্রসেশনে বেরোয়নি, তারাও প্রসেশনে বেরিয়েছে, মানে একটা এক্সাম্পল দিলাম আর কি। তো এই ধরনের সকলে মিলে, বাংলাদেশ সকল মানুষ মিলে এটা পতন ঘটিয়েছে ফ্যাসিস্টের। কাজে এই ছাত্রদের একক কৃতিত্ব এখানে নাই, কৃতিত্ব আছে যে তারা অগ্রভাগে একটা বুলেট পয়েন্টে তারা এগিয়েছে, তার পিছে একদম সব আপনার শনি আকড়া থেকে আরম্ভ করে, গাজীপুর থেকে আরম্ভ করে আপনার আমিনবাজার, এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষ আসলো, এগুলি কি ছাত্র? আর এরা না আসলে কি সম্ভব হতো যে আপনার শেখ হাসিনাকে তাড়াতাড়ি নিয়ে এসে হেলিকপ্টার উঠানো? ইজ ইট পসিবল? ওয়াজ ইট পসিবল? নো। তো এটা ওরা ওই দাবিটা আর করতে পারবে না, আর এখন এটা ক্লিয়ারও হয়ে গেছে। আর ওরা যে দলটা সুন্দর করে চালাবে, প্রথম দিক থেকেই নাহিদ এবং তার অন্যান্য সমন্বয়ক যারা আছে, যারা পার্টির লিডার আছে, তাদের আচরণটা মানে একটা বয়সের সঙ্গে যেতে হবে। তো এটা হয়তো হবে, মানে হোপ করা ভালো আর কি। একটা দল তো হতেই হবে। আমরা কতদিন বাঁচবো, মানে আমাদের সিনিয়ররা অনেক সিনিয়র হয়ে গেছে, আমরাও সিনিয়র হয়ে গেছি, তারপরে আস্তে আস্তে তো কিছু দল তো থাকতে হবে যারা দেশপ্রেমিক, দেশের প্রতি মায়া থাকবে। কিন্তু দেশের প্রতি মায়া কেমনে থাকবে যদি টাকার লোভ প্রথমেই হয়ে যায়? তখন তো আর যাদের টাকার লোভ হয়ে যাবে তাদের আপনার দেশপ্রেম মানে নিজের প্রেমের চেয়ে দেশপ্রেম বড় হবে না, কোনোদিনও না। সো এটা আমি ধরি না। আমার এই জন্য তারপরেও আমাদের দল থেকে বলা হয়েছে যে প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়। হ্যাঁ, এটা একদম আমাদের স্ট্রেট আমাদের তারেক রহমান সাহেব বলে দিয়েছেন যে প্রতিহিংসা, প্রতিরোধ নয়, সকলকে নিয়ে। এমনকি একটা ইলেকশনের পরে যদি আমরা সরকার গঠন করি, সেখানেও সকলের পার্টিসিপেশন
যাতে থাকে এবং সকলকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করে যাতে একটা সরকার, জাতীয় সরকার করতে পারি। তার মানে তার মাথার মধ্যে কিছু একটা আছে যে সকলকে নিয়ে সবাই যাতে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জন্য কাজ করতে পারে, এমন ধরনের একটা সরকার তিনি করতে চান। এবং সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এটা আপনারা জানেন, বহুবার আলোচনা করেছি আমরা। আবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে আপনার ক্ষমতার ভারসাম্য, সেটাও তিনি করতে চান। এখন তো রাষ্ট্রপতির কাছে একটা কাগজ আপনি প্রধানমন্ত্রী পাঠালেন, আপনি সিগনেচার করতে হবে। তখন এটা এমন একটা সিস্টেম হয়তো করবেন যে সিস্টেমের মাধ্যমে আপনার রাষ্ট্রপতিরও কিছু সে থাকবে, শুধু প্রধানমন্ত্রী বললেই হবে তা নয়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর এক থাকবে। সেক্ষেত্রে আপনার কিন্তু সবাইকে নিয়েই আপনার রাষ্ট্রটা চলবে। আবেগ আর রাষ্ট্র চালানো আলাদা কথা। রাষ্ট্র চালানো আর চালানো যে কথাটা বলেছেন আসলে এক নয়। এখানে অনেক কিছু চিন্তা করতে হয়। আপনার ডিপ্লোম্যাটিক রিলেশনস, এটা আপনার থাকতেই হবে। দেখেন তাইওয়ানের সঙ্গে চায়নার যে অবস্থান, হ্যাঁ, দাকুরাল, হ্যাঁ, সে জায়গাও কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন রয়েছে। সো ডিপ্লোম্যাটিক রিলেশন তো আপনি রাখতেই হবে। ইন্ডিয়ার বিরোধী আমরা অলমোস্ট মানে বাংলাদেশের মেজরিটি মানুষ, হ্যাঁ, সবাই আমরা ইন্ডিয়ার বিপক্ষে, কারণ ইন্ডিয়া আমাদের শোষণ করেছে, শাসন করার চেষ্টা করেছে, বড় ভাই দাদা ইত্যাদি করে। বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে তো একদম উন্মুক্তভাবে প্রকাশিত হয়েছে যে তারা আমাদেরকে শোষণ করতে চায়, আমাদের দখল করতে চায়, খেতে চায়। সো তারপরেও কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনস আমাদের ইভেন এই সরকারকেও রাখতে হচ্ছে, এই সরকারকে রাখতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ বলেন না বলেন, আপনি যাচ্ছেন, আপনার ফরেন মিনিস্ট্রি সেখানে যাচ্ছে, কথা বলছে, আপনি একটা সম্মত হচ্ছেন, একটা হচ্ছেন না, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন সবার সঙ্গে রেখেই চলতে হবে এবং সকলকেই নিয়েই চলতে হবে, যার জন্য আপনার ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আপনাকে যে থিম আমরা চিন্তা করেছি আমাদের 31 দফার মাধ্যমে, আমরা সেটা প্রকাশিত করছি টুয়ার্ডস পিপল অফ হোল বাংলাদেশ, যে আমরা আসতে পারে এই করব। এবং সবচেয়ে বড় কথা, এটা উনি বলা উচিত ছিল আর কি, এই যে আমরা আজকাল যে এই সমস্ত কথাগুলি বলছি, আমরা ইলেকশন করব, আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারপরে একটা কিছু করব, ইউনূস স্যারকে আমরা প্রধান করব, বা নানান কিছু যে আমরা ইকুয়েশন চেষ্টা করছি, সেটার জন্য আপনার সবগুলি বিষয় নিয়ে কিন্তু রেটিফিকেশন করতে হবে ইন পার্লামেন্ট, সংসদে। সংসদ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সবচেয়ে বড় বিপদে হলো বর্তমান সরকার। এই জন্য আমি মনে করি ওনাদের উচিত এই চিন্তাটা মাথায় রেখে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে এটা সংসদে নিয়ে গিয়ে ওনাদের রেটিফিকেশনটা নিয়ে যে আমরা বৈধভাবে সরকার চালিয়েছি 1.5 বছর, এটার হওয়া উচিত। এটা বলে শেষ করতে চাই।